6 প্রথম অধ্যায় কম্পিউটারের প্রাথমিক ধারণা ও গঠন। এখানে আমরা দেখব ভূমিকায় আমরা পড়ব যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম বা দৈনন্দিন কাজকর্মের মধ্যে সব জায়গাতেই কিন্তু কম্পিউটারের আমরা ব্যবহার দেখতে পাই এবং এই কম্পিউটার আসলে কিন্তু অনেকগুলি যন্ত্রের সাহায্যে গঠিত একটা সিস্টেম, যার ইংরেজি শব্দ হলো কম্পিউট। এই কম্পিউট শব্দটা থেকেই কম্পিউটার শব্দটার আবির্ভাব হয়েছে, যার অর্থ হলো গণনা করা। কম্পিউটার ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনের সকল কাজ আমরা করতে পারি। এবারে কম্পিউটারের সংজ্ঞাটা জেনে নেওয়া যাক। কম্পিউটার হলো বিভিন্ন যন্ত্রাংশের সমবায়ে গঠিত একটি বৈদ্যুতিন যন্ত্র। মানে কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক্স যন্ত্র যা ব্যবহারকারী মানে ইউজার মানে আমাদের দেওয়া ইনপুট মানে হচ্ছে তথ্য বা নির্দেশ। আমরা যেটা লিখি বা আমরা যেটা ব্যবহার করি সেগুলোই হচ্ছে তথ্য বা নির্দেশ। যে ডেটাগুলো আমরা দিই বা যে ইনফরমেশনগুলো দিই সেইগুলোই হচ্ছে আমাদের ডেটা, এবং ইনফরমেশন যেগুলো দিই সেগুলো হচ্ছে তথ্য বা নির্দেশ। এর ভিত্তিতে প্রক্রিয়াকরণ মানে প্রসেসিংয়ের মাধ্যমে খুব দ্রুতগতিতে স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল ও যথাযথ ফলাফল মানে আউটপুট প্রদান করে থাকে, তাকে আমরা কি কম্পিউটার বলে থাকি। তাহলে কম্পিউটারের মাধ্যমে কি করি আমরা ইউজাররা আমাদের দেওয়া তথ্য কম্পিউটারের মধ্যে ইনপুট করি এবং সেটা প্রসেসিং ঘটিয়ে আমাদেরকে নির্ভুলভাবে এবং অতি দ্রুত একটা আউটপুট ফলাফল দিয়ে থাকে। এটাকেই আমরা কম্পিউটার বলি। এবং এইটা কিন্তু আমরা আমাদের যে তথ্যটা আমরা দিলাম বা আউটপুটে আমরা যেটা পেলাম সেটা কিন্তু আমরা মেমোরিতে বা স্টোরেজ ডিভাইসে আমরা কিন্তু স্টোর করে রাখতে পারি। তাহলে সংক্ষেপে কি বলা যায় যে কম্পিউটার হলো এমন একটি শক্তিশালী গণকযন্ত্র যেটি ইনপুট তথ্যগুলিকে বিশ্লেষণ করে আউটপুট প্রদান করে এবং আউটপুট তথ্যগুলিকে মেমোরিতে সঞ্চয় করে রাখতে সহযোগিতা করে। এরপরে আমরা আমাদের যে কম্পিউটারের মূল নীতি আছে সেটা একটু বোঝা যাক। কম্পিউটারের মূল নীতি হচ্ছে এই যে একটা ছবির মাধ্যমে কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে কি ইনপুট, তারপর প্রসেসিং, আউটপুট, স্টোরেজ। তো এটা আমরা একটু বুঝে নেওয়া যাক। প্রথমে হচ্ছে ইনপুট। আমরা যখন ইনপুট দিচ্ছি তারপরে এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং সেটা কিভাবে হচ্ছে? প্রসেসিং এর মধ্যে প্রথমে হচ্ছে সিইউ। প্রথমে হচ্ছে কি প্রসেসিং এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে সিইউ মানে কন্ট্রোল ইউনিট। সিইউ মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট। প্রসেসিং এর প্রথম ধাপ হচ্ছে কন্ট্রোল ইউনিট। এরপরে হচ্ছে এএলইউ। এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এরপরে এই দুটোর পরে হচ্ছে মেমোরি ইউনিট, যেখানে স্টোরেজ হয়ে থাকবে সেটা হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট। তাহলে এই তিনটে মিলে গঠন হচ্ছে কি আমাদের সিপিইউ। তিনটে মিলে কি গঠন হচ্ছে সিপিইউ। সিপিইউর মধ্যেই কিন্তু আমাদের সিপিইউর মধ্যে মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেই কিন্তু আমাদের প্রসেসিং প্রক্রিয়াটা ঘটে।
এরপরে আমরা কি, এরপরে হচ্ছে আউটপুট, আমরা ফলাফল দেখতে পারি। তাহলে প্রথমে হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে প্রসেসিং। প্রসেসিংয়ের মধ্যে কি কি আছে, সিইউ মানে কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর হচ্ছে মেমোরি ইউনিট বা যেটাকে আমরা স্টোরেজ করে রাখতে পারি। এবং এইটার পরে আমরা কিন্তু ফলাফল দেখতে পারি, যেটা আউটপুটে আমরা দেখতে পাই। এইবার প্রশ্ন আসে যে এটা কম্পিউটারের মূলনীতি কী। তাহলে মূলনীতি হচ্ছে এইটা, ইনপুট, প্রসেসিং, আউটপুট। প্রসেসিংয়ের মধ্যে ওই তিনটে জিনিস তোমাকে লিখতে হবে। এবার হচ্ছে কম্পিউটার কি কি পদ্ধতিতে কাজ করে। ব্যবহারের কাছ থেকে ডেটা বা ইনফরমেশান নেয়, যেটা হলো ইনপুট। সেই ডেটা বা ইনফরমেশানকে গাণিতিক বা অ্যারিথমেটিক্যালি বা যৌক্তিকভাবে লজিক্যালি বিশ্লেষণ করে, যাকে বলা হয় প্রসেসিং, যেটা বলে দিলাম সিইউ, এএলইউ এবং এমইউ। এরপরে প্রক্রিয়াকরণ যখন হয়ে যায়, মানে প্রসেসিং হয়ে যায়, পরে কিন্তু আমাদের রেজাল্ট দেয়, মানে যেটা আউটপুট হিসাবে, যেটা আমি বলে দিলাম। এইবারে কিছু কম্পিউটারের সুবিধা এবং অসুবিধা। কম্পিউটারে কিছু সুবিধা আছে, কিছু কিন্তু অসুবিধা আছে। কম্পিউটারের সুবিধাটা নিয়ে আগে আলোচনা করছি। যেমন গতি, এর গতি কিন্তু অতি দ্রুত, যা মানুষের থেকে বহুগুণ বেশি। কম্পিউটারে এই গতিকে মিলি সেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড বা পিকো সেকেন্ডে পরিমাপ করা যায়। সঞ্চয় ক্ষমতা, আমরা যে কাজটা করলাম সেটা কিন্তু আমরা কিন্তু কম্পিউটারের মধ্যে সেটা সঞ্চয় করে রাখতে পারবো, যেটাকে হার্ড ডিস্ক বলে। এবং এই সঞ্চয় ক্ষমতার পরিমাপের ক্ষুদ্রতম একক হলো বিট, যেটাকে কি বলে, বিট। কথার অর্থ হচ্ছে, এটা হচ্ছে 0 আর 1কে বোঝায়, যেটা হচ্ছে বাইনারি ডিজিটটাকে সংক্ষেপে আমরা কি বলি না, বিট বলি। এইটা কিন্তু এইবার এটা আমি একবার বলে দিই, বিট এবং এই যে 8টা বিট মিলে একটা বাইট তৈরি হয়, BYTE। তাহলে 8টা বিট মিলে একটা বাইট তৈরি হচ্ছে। আর যদি 4টে বিট থাকে তাহলে কি তৈরি হচ্ছে, আমি আর একবার লিখে দেখাচ্ছি। 4টে যদি বিট থাকে, 4টে বিট থাকলে একটা নিবিল তৈরি হচ্ছে, নিবিল, NIBBLE। 4টে বিট থেকে একটা নিবিল তৈরি হচ্ছে। 8টা বিট থেকে একটা বাইট তৈরি হচ্ছে। আবার 1024টা বাইটে 1 কিলোবাইট, 1024 বাইটে 1 কিলোবাইট। আবার 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। এগুলো কিন্তু তোমরা লিখে নেবে, এগুলো জানতে হবে। 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। তারপরে হচ্ছে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। তাহলে 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। তারপরে হলো 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। হলো, তাহলে 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। আবার 1024 টেরাবাইটে মানে টিবিতে 1 জেটাবাইট। 1024 টেরাবাইটে 1 জেটাবাইট। তাহলে এই ছিল সঞ্চয় ক্ষমতা পরিমাপের যে এককগুলো, মানে মেমোরি ইউনিটের ভাগগুলো।
এইগুলো কিন্তু তোমরা লিখে নেবে। এর পরেরটা আসছি, এখানে দেখো লেখা আছে সঞ্চয় ক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হলো বিট, এছাড়া কিলোবাইট, দেখো এখানে লেখা আছে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, জেটাবাইট প্রভৃতি বড় একক দ্বারা কম্পিউটার তথ্য ক্ষমতা পরিমাপ করা যায়। তারপর হচ্ছে নির্ভুলতা। কম্পিউটারের যে ডেটাগুলো আমরা দিই, মানে ব্যবহারকারী যে দিই ডেটাগুলো ইনপুট করায়, সেটা কিন্তু কম্পিউটার কি করে, সেটাকে একদম নির্ভুলভাবে ঠিকটা আমাদেরকে প্রেজেন্ট করে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে বহুমুখিতা, মানে কম্পিউটার কিন্তু একসঙ্গে অনেক ধরনের কাজ করতে পারে। এরপরে ক্লান্তিহীনতা, মানে কম্পিউটারকে তুমি যদি সারাদিন চালাও তাহলে তার কিন্তু ক্লান্ত হবে না, সে কোনো দিন বলবে না যে আমাকে বন্ধ করে দাও বা আমার কোনো অসুবিধা হচ্ছে, মানে তার মধ্যে কোনো ক্লান্তি নেই, সে অক্লান্তভাবেই কিন্তু আমাদেরকে ফলাফল দিয়ে যাবে। স্বয়ংক্রিয়তা বলছে ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী কম্পিউটার একের পর এক পর্যায়ক্রমিকভাবে ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তাহলে কম্পিউটার হচ্ছে একটা কম্পিউটারে একজনই ব্যবহার করতে পারে, ওই জন্য স্বয়ংক্রিয়তা বলেছে। স্বয়ং কম্পিউটারই আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে মানে পরপরভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে, মানে স্বয়ং মানে নিজে নিজেই কিন্তু ফলাফল দিয়ে থাকে। আমরা যে ইনপুটটা দেবো স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কিন্তু কারো সাহায্য ছাড়াই কম্পিউটার নিজে নিজেই কিন্তু আমাদেরকে ফলাফল দিয়ে থাকে। এইবার আসছি কম্পিউটার ব্যবহারের সীমাবদ্ধতা, কিছু অসুবিধা আছে। তাহলে কম্পিউটার কিন্তু কোনো সাধারণ জ্ঞান নেই, যেটুকুনি আমাদের প্রোগ্রামিং করা থাকে বা সফটওয়্যার ইনস্টল থাকে সেইটুকুনি কিন্তু কম্পিউটার বলতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেহেতু কম্পিউটারে বিদ্যুৎ সাহায্যে চলে, তাই বিদ্যুৎ ছাড়া কিন্তু কম্পিউটার অচল। তাহলে বিদ্যুৎ ছাড়া কিন্তু কম্পিউটার অচল। অনেক সময় কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে সমস্ত প্রোগ্রাম নষ্ট করে দেয়, কম্পিউটার হ্যাং করিয়ে দেয়। তারপরে হচ্ছে কম্পিউটারের তথ্য সঞ্চয় করার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে কম্পিউটারে সঞ্চয় করে রাখা সমস্ত তথ্য নষ্ট হয়ে যায়। আমাদের যেটা বললাম হার্ড ডিস্ক বা এখন যেটা এসএসডি উঠেছে, যেখানে আমরা তথ্য সঞ্চয় করে রাখতে পারি, আমাদের যে কাজগুলো সেগুলোকে আমরা জমা করে রাখতে পারি, তো সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কম্পিউটারের সমস্ত মেমোরিটাই পুরো নষ্ট হয়ে গেল। তাহলে সমস্ত আমাদের যে তথ্যগুলো আমরা সেভ করে গেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কম্পিউটারে আগেই বলেছি কোনো বিচার বুদ্ধি নেই, সে নিজে থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ব্যবহারকারী কম্পিউটারকে ভুল নির্দেশ দিলে সে ভুল কাজ করবে। আমরা যদি কম্পিউটারকে ভুল দিই, কম্পিউটার কিন্তু ভুল ফলাফল দেবে। আমরা যদি ঠিক দিই তাহলে কিন্তু সে ঠিক দেবে, কম্পিউটার ঠিক দেবে। কম্পিউটার কোনো নিজে থেকে কিন্তু ভুল সংশোধন করতে পারে না। আর একটা অন্তরায়, কম্পিউটারে কিন্তু প্রারম্ভিক মূল্য অনেকটা বেশি, মানে কম্পিউটার কিন্তু একটা যদি কিনতে যাও, ভালো কম্পিউটার কিনতে গেলে এখন 20 থেকে 30 হাজার টাকা মতো পড়ে যাবে, যেটা সবার পক্ষে অ্যাফোর্ড করা কিন্তু সম্ভব নয়। তারপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, এবং এই ক্ষেত্রেই কিন্তু অলস এবং কর্মবিমুখ করে রাখে। যেমন ব্যাংকে যাবে, ব্যাংকে কিন্তু 5টা লোকের কাজটা একটা, এতে কি হচ্ছে, এতে 5টা লোকের যে ইনকাম ছিল সেটা মারা যাচ্ছে, এবং কি হচ্ছে না, মানুষ অলস হয়ে যাচ্ছে, কর্মবিমুখ হয়ে যাচ্ছে কম্পিউটারটা উঠে। তাছাড়া যন্ত্র মাত্রই খারাপ হতে পারে, কম্পিউটার যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ। ঠিক আছে, দৈনন্দিন জীবনের সমস্ত কাজে কিন্তু, যেমন ব্যাংক, কর্পোরেট অফিস, সমস্ত কাজে কিন্তু কম্পিউটার আছে। তো যদি খারাপ হয়ে যায় কম্পিউটারের যে ব্যতিক্রম কোনো কিছু রয়েছে সেটা কিন্তু এখনো অবধি হয়নি। তাই কম্পিউটার যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত তথ্য কিন্তু নষ্ট হয়ে গেল, সেটাকে যদি আমরা রিকভার না করতে পারি। এবার ব্যবহার, কম্পিউটার কী কী ক্ষেত্রে, এটা একটু পড়ে নেবে তোমরা, আমি শর্টকাটে আমি বলে দিচ্ছি। বিভিন্ন অফিসের কাজে, যেমন চিঠিপত্র লেখা, বিভিন্ন প্রেজেন্টেশন করা, হিসাব নিকাশ করা, এগুলো কিন্তু অফিসের কাজে ব্যবহার করা যায়। ব্যবসায়িক কাজে, ব্যবসায়িক মানে ট্রেড লাইসেন্স রিনিউয়াল, তাও আইটি রিটার্ন জমা করা বা হিসাব রাখা, যেটা এক্সেলে হয়, বা একটা চালান তৈরি করা, সেগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়। শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন ফর্ম ফিল আপ করা, অনলাইনের ক্লাস নেওয়া, ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যসূচি বা প্রশ্নপত্র তৈরি করা, ঠিক আছে, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা বা খাতা দেখা অবধি কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। চিকিৎসা ক্ষেত্রে কি
হাসপাতালে যখন ভর্তি হলে সেই রেজিস্ট্রেশন থেকে শুরু করে রোগীর রোগ নির্ণয়, কী রোগ হয়েছে সেইটা নির্ণয় করা, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা, যেমন হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, এগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়। এবার গবেষণা, বৈজ্ঞানিক গবেষণার নানান ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার বর্তমানে অনিবার্য হয়ে উঠেছে। বিশেষত পরমাণু গবেষণা ও মহাকাশ গবেষণায় সুপার কম্পিউটার ব্যবহার কিন্তু খুবই উল্লেখযোগ্য। এরপরে আসছি প্রকাশনার কাজে। বর্তমান যুগে কি হচ্ছে না, কম্পিউটারের ব্যবহার ফলে হ্যাঁ হ্যাঁ প্রকাশনা মানে ছাপার কাজে আর কি আমরা ডিটিপি করে নিচ্ছি, মানে ডেস্কটপ পাবলিশিং। এটার মাধ্যমে কি হচ্ছে, আমরা বিভিন্ন রকম ম্যাগাজিন বা খবরের কাগজ, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা তৈরি করতে পারছি কম্পিউটারের মাধ্যমে। যোগাযোগ ব্যবস্থা, ধরো কম্পিউটারের মাধ্যমে কী হচ্ছে, ইমেল করা যাচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, হ্যাঁ বিভিন্ন রকমের যে সোশ্যাল নেটওয়ার্ক আছে তার মাধ্যমে কিন্তু আমরা বিশ্বের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি খুব সহজে। আমি এখানে আছি, আমি আমেরিকার একটা লোকের সঙ্গে আমি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারবো। যেমন আমার একটা পার্সোনালি বন্ধু থাকে আমেরিকায়, তা একসঙ্গে কলেজে পড়তাম, তো সে আর তার সঙ্গে যোগাযোগ হয়েছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে। তো এইভাবে আমরা কিন্তু যোগাযোগ করতে পারছি। বিনোদন, ইউটিউবে তুমি দেখতে পারো, ইউটিউব বা অনেক ধরনের এখন ওয়েবসাইট হয়ে গেছে যেখানে তুমি সিনেমা, গান থেকে শুরু করে সমস্ত গেমস খেলা, তারপরে বিভিন্ন রকমের তুমি বিনোদনমূলক যে কাজ সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে কম্পিউটার থেকে। প্রশাসনিক কাজ, রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, ঠিক আছে, সমস্ত প্রশাসনিক যে কাজ আছে সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হয়। সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে, তারপর বিভিন্ন ধরনের জায়গায় ওয়াচ করা স্যাটেলাইটের মাধ্যমে, সেইগুলো প্রশাসনিক যে কাজগুলো হয়, কারো ইনফরমেশান মানে চুটকিতে বার করে দেওয়া, হ্যাঁ সেই প্রশাসনিক কাজ কিন্তু কম্পিউটারের মাধ্যমেই করা হয়ে থাকে। হ্যাঁ কারোর কোনো 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 মানে কি বলবো, কোনো অপরাধীকে চিহ্নিত করার জন্য যে স্কেচটা করা হয় সেটা কম্পিউটারের মাধ্যমে করা হয়। বিচার ব্যবস্থায় আদালতে উপস্থিত না হওয়া, সাক্ষ্য দেওয়া, অপরাধীর রেকর্ড সংরক্ষণ কিংবা পুরনো রায়ের কপি অনুসন্ধান, দেখবে কোর্টে কিন্তু যে রায়গুলো, অর্ডারগুলো বেরোয় সেগুলো কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেয়। কলকাতা হাইকোর্ট বলে লিখলে ওখানে তুমি কিন্তু পেয়ে যাবে সমস্ত কিছু। তাহলে সমস্ত কিছুর জন্যই কিন্তু কম্পিউটার খুবই উল্লেখযোগ্য। এবার বলছে কম্পিউটার ও ক্যালকুলেটরের মধ্যে পার্থক্য। কম্পিউটার আকৃতিতে বড়, ওজনে ভারী, আর ক্যালকুলেটর ছোট, ওজন কম। কম্পিউটারের সঞ্চয় ক্ষমতা অনেক বেশি, ক্যালকুলেটর সঞ্চয় ক্ষমতা খুবই সীমিত। কম্পিউটার বহু রকম তথ্যের ওপর কাজ করে, ক্যালকুলেটর শুধুমাত্র হিসেব নিকেশের উপর কাজ করে। কম্পিউটারে বেশি তড়িৎ শক্তি ব্যয়িত হয়, ক্যালকুলেটর অনেক কম তড়িৎ শক্তি ব্যয়িত হয়। কম্পিউটার দুই বা ততোধিক কাজ একই সময় করতে পারে, ক্যালকুলেটর কিন্তু একটি সময় একটি কাজই করে। কম্পিউটার চালাতে অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, ক্যালকুলেটর চালাতে কোনো রকম কিন্তু অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না। তো এই যে 5-6টা আছে খুবই এর ওজন বেশি, এর ওজন কম, এর সঞ্চয় ক্ষমতা বেশি, সঞ্চয় ক্ষমতা কম, বহু রকম তথ্যের উপর কাজ করতে পারে, এ শুধু হিসেব নিকেশের উপর কাজ করতে পারে। এর বেশি তড়িৎ প্রয়োজন হয়, এর অল্প তড়িৎ প্রয়োজন হয়। কম্পিউটারের দুই বা তার বেশি কাজ একই সময় করতে পারে, ক্যালকুলেটর একই সময় একটি মাত্র কাজ করে। কম্পিউটার চালাতে অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, ক্যালকুলেটরে কোনো রকম অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না। তো এই ছিল এবার অনুশীলনীগুলো আমরা সব করিয়ে দেবো। এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। ধন্যবাদ।